সিলভানা কাদের সিনহা তিনি একজন আমেরিকান বাংলাদেশি আইনজীবী এবং একজন উদ্যোক্তা। তিনি বাংলাদেশের স্বনামধন্য স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান প্রভা হেলথের প্রতিষ্ঠাতা এবং তিনি সেখানে সিইও হিসেবে কর্মরত রয়েছেন। 2011 সালে তিনি পারিবারিক অসঙ্গতির কারণে পারিবারিক অসুস্থতায় তিনি বিভিন্ন সমস্যার মোকাবেলা স্বীকার করেন এবং সেখানে 2014 সালে তিনি প্রভা হেলথ একটা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান তৈরি করেন, যেখানে বিশ্বমানের স্বাস্থ্যসেবা এবং কম সাশ্রয়ী প্রাইসে পাওয়া যাবে। একজন নারী হয়ে তিনি চিন্তা করেছেন যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা যেটা আমাদের বাংলাদেশেই যেন প্রতিষ্ঠা পায়, সেই উদ্যোগে তিনি কিন্তু এই প্রভা হেলথ এখানে প্রতিষ্ঠা করেন। এখানে নারীরা সর্বক্ষেত্রে তাদের বিচরণ, তারা যেমন মহাকাশে যাচ্ছে, মহাকাশযানে চড়ে মহাকাশের বাইরে চাঁদেও পদার্পণ করার চিন্তা ভাবনা করছে, সেখানে আমাদের দেশের নারীরা তারা তো এগিয়ে যাবেই। দেশের প্রত্যেকটি সেক্টরে আমাদের নারীরা কিন্তু দারুণভাবে সফল। ঠিক তেমনি আজকে আমাদের অনুষ্ঠানে যিনি এসেছেন স্মৃতি রিমঝিম, তিনি একজন সফল নারী উদ্যোক্তা। তিনি কিন্তু দুর্দান্ত সুন্দরী এবং সর্বক্ষেত্রে তার কর্মের প্রত্যেকটা সেক্টরে তিনি কিন্তু সফলতার সাথে সব কিছু পাড়ি দিয়ে এসেছেন। আজকে তার জানা অজানা অনেক কথা শুনবো। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আজকে আমি আছি রোমানা শিকদার এবং আমার সঙ্গে আছেন সুষ্টি সুন্দরী সফল নারী উদ্যোক্তা স্মৃতি রিমঝিম। সে আমার খুবই পছন্দের, খুবই কাছের একজন বন্ধু। সো আজকে তার কথাই আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্মৃতি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্মৃতি, আমি তো আমার মতো করে একটু বলেছি, তুমি তোমার নাম এবং কি কি কাজ করছো একটু দর্শকদের বলো। আসসালামু আলাইকুম, আমি স্মৃতি রিমঝিম, সিইও আবহশৈলী আচ্ছা। এবং উদ্যোগ সংগঠক আমরা করব জয়। চমৎকার। আচ্ছা, স্মৃতি, তোমার জন্ম এবং বেড়ে ওঠা কোথাও এটা একটু বলো। আমার জন্ম সিরাজগঞ্জে, বেড়ে উঠেছি বগুড়ায়। আমার বাবা গভর্নমেন্ট জব করতেন, সেই সূত্রে বগুড়ায় বেড়ে উঠেছি। বগুড়ায় পড়াশোনা অর্ধেক শেষ করে তারপর ঢাকায় চলে এসেছি। আচ্ছা আচ্ছা, এরপর ঢাকায় কমপ্লিট করে আচ্ছা এখন ঢাকাতে অবস্থান করছো। ওকে স্মৃতি, তোমার কি মনে হতো যে ছোটবেলায় কি মনে হতো যে সবাই বড় হলে সবাই আমার নামে চিনবে? ধরো থাকে না যে অমুকের মেয়ে বা অমুকের ওয়াইফ, তোমার কি মনে হতো যে সবাই আমার নামে আমাকে চিনবে? এরকম কি ছিল ব্যাপারটা? অফকোর্স, এটা তো ছিলই। আমি ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব বেশি মনোযোগী ছিলাম। পড়াশোনার রেজাল্টও আমার ভালো ছিল, একাডেমিক ক্যারিয়ার খুবই ভালো। আমি ব্যাংকেও জব করেছি, একটা গ্রুপ অফ কোম্পানিতেও সিনিয়র এক্সিকিউটিভ অ্যাডমিন হিসেবে কাজ করেছি। চমৎকার। তারপর হচ্ছে যখন আমি বেবি নিয়েছি তখন থেকে আমি সংসারে চলে এসেছি। আচ্ছা, তারপরে মাতৃত্বকালীন আমাদের মানে মায়ের যে মায়া মমতা, সেই কারণে তোমাকে ঘরে বন্দি করে ফেলেছে। চমৎকার। তো তুমি তোমার এই উদ্যোগ যেটা আবহশৈলী, এটা কবে শুরু করো? এটা আমি শুরু করেছি 2019 আগস্টে। আচ্ছা, তুমি কি মানে একাই শুরু করেছো নাকি অন্য কেউ আছে তোমার সঙ্গে? না, অ্যাকচুয়ালি আমারও একটা ফ্রেন্ড ছিল যে সে নিজেও হাইলি কোয়ালিফাইড, জব করেছে। আমিও সেম জব করার পরে যখন বাচ্চা নিয়েছি তখন ফ্যামিলি টাইমটা আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। জব থেকে চলে এসেছি, আসার পর যেটা মনে হয়েছে, অনেকদিন বসে থাকার পর মনে হচ্ছে না, কিছু একটা করতে হবে, করা উচিত। কারণ আমাদের দুজনেরই মেয়ে বেবি ছিল, তো আমরা চাচ্ছিলাম যে আমাদের মেয়েদের সামনে একটা আইডল থাকুক, যে আমরা পড়াশোনা করে কিছু একটা হব, কিছু একটা করতে হবে। তো সেই ধারণা থেকে আমরা দুজন প্ল্যান করলাম যে আমরা কিছু একটা স্টার্ট করি। তো ও যেহেতু আর্টিস্ট, ও চিন্তা করলো যে আমরা আর্ট রিলেটেড এবং দেশীয় কিছু নিয়ে কাজ করি। আচ্ছা, তখন তখন আমরা হোম ডেকোরে যাই এবং আমাদের প্রোডাক্টগুলি হচ্ছে আর্ট বেস। অনেক আমরা শাড়িতে হ্যান্ড পেইন্ট করেছি, পাঞ্জাবিতে হ্যান্ড পেইন্ট করেছি, আর চাদর, বেড, তারপর পর্দা, কুশন কাভার, বাসার যা কিছু হতে পারে ওগুলিতে আমরা হ্যান্ড পেইন্ট, ব্লক প্রিন্ট
টাইডাই এইসব করেছি এবং ডিজাইনার আমরা নিজেরাই, আমার friend এবং চমৎকার আমি। চমৎকার বাহ। একজন নারী চাইলে আসলে অনেক কিছুই সম্ভব নারীর দ্বারা। তিনি জব করতেন, একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতেও ছিলেন, সেখানে তিনি খুব ভালো পদে জব করেছেন। তারপরেও কিন্তু সন্তানের মায়ায় সে নিজেই কিন্তু জবটা ছেড়ে দিয়েছেন। এরপর যখন মনে হলো সন্তান পালনের পর মনে হলো যে ঠিক আছে এখন কিছু করা যায়, এবং তার কন্যা সন্তানের সামনে আইডল হিসেবে উপস্থিত হওয়ার জন্য তারা দুই বন্ধু মিলে তৈরি করলেন আবহ শৈলী। ব্যাপারটা কিন্তু দারুণ। আচ্ছা স্মৃতি, এবার একটু বলো যে তোমার কি মনে হয় যে একজন মেয়ের মানে ফিনান্সিয়াল স্টেবল হওয়া কতটা জরুরি? একটা মেয়ের ফিনান্সিয়ালি স্টেবল হওয়া খুব বেশি জরুরি। আমরা যতই আমাদের হাজব্যান্ডের জন্য, বাচ্চার জন্য স্যাক্রিফাইস করি, আমাদের ক্যারিয়ার স্যাক্রিফাইস করি, দিন শেষে আমাদের ছোটোখাটো প্রয়োজন, ইভেন আমি আমার ফ্যামিলি মেম্বার বা হচ্ছে যে ফ্রেন্ডস, এদেরকে কিছু একটা দিব, আমার হাজব্যান্ডের থেকে চাইতে হবে। কেন চাইব? আমি আমার মতো করে খরচ করব, আমার ফিনান্সিয়াল একটা ইন্ডিপেন্ডেন্সি থাকবে, যাতে তার কথা বা অন্য কারো কথা, শ্বশুরবাড়ির কথা, হাজব্যান্ডের কথা না শুনতে হয়। এই জায়গাটায় আমি আমার মাকে দেখেছি। আমার মা বেশ আগের মহিলা, কিন্তু উনি কখনো তার প্রয়োজনে কোনো টাকা আমার বাবার থেকে চেয়ে নেননি। আচ্ছা, আমার বাবা তাকে টাকা দিয়েছেন, আম্মা সেটাকে ইনভেস্ট করে টাকা বাড়িয়েছেন। আমাদের প্রয়োজনে, তার নিজের প্রয়োজনে সে নিজের পকেট থেকে টাকা দিয়েছেন। চমৎকার। বাবার মুখাপেক্ষী ছিলেন না। তো আমারও মনে হয়েছে যে আমি ছোট ছোট, আমার বাচ্চার এটা লাগবে সেটা লাগবে, আমি হাজবেন্ডকে বলবো দাও, এটা আমার কাছে ভালো লাগে নাই। আচ্ছা, তো আমি শুরু তখন থেকে independent ছিলাম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। চমৎকার যে একজন নারী চাইলে আসলে অনেক কিছুই পারেন। এই কারণে আমরা সবসময় বলি আমরা নারী, আমরা সব পারি। আচ্ছা এবার একটু বলো যে তুমি যেহেতু বললা যে তোমার ওই বন্ধুর কারণে আসলে, যেহেতু বন্ধুর কারণে আসলে তোমরা এই হ্যান্ড পেইন্ট বেজ কাজে গিয়েছো। আচ্ছা এখন তুমি কি এটা নিয়ে কোনো ট্রেনিং নিয়েছো তোমরা পরবর্তীতে? আমরা অ্যাকচুয়ালি অনেকগুলি ট্রেনিং আচ্ছা। নিয়েছি, তার মধ্যে বেস্ট ট্রেনিং ছিল হচ্ছে এক্সিলারেটিং বাংলাদেশ প্রোগ্রাম। তো আচ্ছা। ওখানে আমরা 2 বছর ট্রেনিং করেছি। ওইটা অ্যাকচুয়ালি ডিড আইডিয়া হাইটেক পার্ক আর বিটিপিএইচে, এটা গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন, ডিড প্রজেক্ট, এবং ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সে আমরা অলমোস্ট 2.5 বছর ট্রেনিং করেছি। আমরা আচ্ছা। এখন 302 জন গভর্নমেন্ট সার্টিফাইড উদ্যোক্তা, আমাদের গভর্নমেন্টের ইয়েতে আমরা হলো সার্টিফাইড। তো ওই চমৎকার। ট্রেনিংটা বেস্ট ট্রেনিং ছিল। অ্যাজ পার, আমি আরো অনেক ট্রেনিং করেছি, আচ্ছা বিয়ার সাথে ট্রেনিং করেছি, তারপর এখন ঠিক মনে করতে পারছি না, বাট আচ্ছা। আরো করেছি, হ্যাঁ, হ্যাঁ। অনেকগুলি ট্রেনিং করা হয়েছে, বাট এই ট্রেনিংটা বেস্ট ছিল। আচ্ছা। এবং গত মাসে আমাদের হচ্ছে যে প্রাইম মিনিস্টার এসেছিলেন, এই স্টার্টআপদেরকে ফাইন্যান্স করতে বলেছেন, এবং এই স্টার্টআপদের নিয়ে তাদের অনেক বড় একটা প্ল্যান আছে, এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে এই জায়গাগুলোতে ফাইন্যান্স করা হচ্ছে, যাতে বাংলাদেশের উদ্যোক্তারা, বিশেষ করে নারী উদ্যোক্তারা অনেক দূর এগিয়ে যায়। সেই জন্য তারা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, আমরা Wow. সেখানে এনলিস্টেড আছি। চমৎকার। মানে পুরো বাংলাদেশের মধ্যে মাত্র 302 জনের মধ্যে আমাদের সার্টিফাইড উদ্যোক্তার মধ্যে আমার পাশে যে বসে আছেন স্মৃতি রিমঝিম, তাদের মধ্যে একজন। সো আমার ব্যাপারটা কিন্তু অনেক ভালো লাগছে যে আমাদের পুরো বাংলাদেশে অসংখ্য উদ্যোক্তা, অসংখ্য বলে ভুল হবে, মানে হাজার লাখ লাখ উদ্যোক্তা, সেখান থেকে মাত্র 302 জনের মধ্যে একজন আমার কাছে। ব্যাপারটা বেশ উপভোগ্য। এবং মোস্ট প্রবাবলি আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে একটা ফাইন্যান্স পাবো, আমাদের লিগ্যাল অ্যাপ্লায়েন্স, লিগ্যাল কমপ্লায়েন্সের জন্য একটা গ্র্যান্ট দিচ্ছে গভর্নমেন্ট। ওয়াও, মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা আচ্ছা, আচ্ছা। help পাবো আমরা। দুর্দান্ত আশা দুর্দান্ত। করছি গভর্নমেন্ট আমাদের এই ব্যাপারে আরেকটু হেল্প করলে, কাজটা আরেকটু ত্বরান্বিত করলে আমরা আরো এগিয়ে যাব। আর আমাদের সাথে যে স্টার্টআপগুলি আছে প্রত্যেকেই খুবই প্রমিসিং এবং এত ইনোভেটিভ আইডিয়া নিয়ে আচ্ছা, এসেছেন। আচ্ছা। আমাদের তরুণ উদ্যোক্তা যারা আইটি বেস, মানে আমি একটা আইডিয়ার কথা বলবো, বলো। খুবই সুন্দর। সেটা হচ্ছে যে অনেক বয়স্ক বাবা মা থাকেন যাদের ছেলেমেয়েরা বাইরে চলে যায়, অসুস্থ হয়ে যায়, তাদের দেখার কেউ নাই। একটা তরুণ উদ্যোক্তা, সে তৈরি করেছে একটা রোবট, আচ্ছা। প্রোটোটাইপ তৈরি করেছে। ওই রোবট ও অসুস্থ হয়ে গেলে প্রাইমারি ট্রিটমেন্ট দিবে, অ্যাম্বুলেন্স কল করবে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিবে, এবং বয়স্ক বাবা মাদেরকে টাইম টু টাইম ওষুধ খাওয়াটা ভুলে যায় তারা, আচ্ছা। তাদেরকে ওষুধ খাওয়াবে, টাইম টু টাইম বলে দিবে, ওষুধ নিয়ে যে এগিয়ে দিবে। এরকম একটা প্রোটোটাইপ তৈরি করেছে। এই রোবটটা আমাদের যদি গভর্নমেন্ট ফাইন্যান্স করে, এই রোবটটা হয়তো আমরা কিনতে পারবো, যারা একটু
আপার লেভেলে আছি আর কি। দারুণ একটা বিষয়, মানে এই ব্যাপারগুলো আমরা জানতামই না, আজকে অনেক কিছু জানা হলো। আচ্ছা, এই এই প্রশিক্ষণটা আসলে কোথায় থেকে আমরা পেতে পারি, আমরা নিতে পারি এটাকে আবার? কোনটা? রোবট বানানো? না না না, তুমি যেটা করেছো। আচ্ছা, এটা হচ্ছে ওদের এক্সিলারেটিং বাংলাদেশ পেজটাতে থাকলে ওরা যখন আবার ট্রেনিং এর জন্য নিবে তখন হচ্ছে ওরা ফর্ম ছাড়বে, ওই সময় অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখন আচ্ছা। আমি আরেকটাতে অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে অরেঞ্জ কর্নার। আচ্ছা। ওইটা একটা নেদারল্যান্ড বেজ অর্গানাইজেশন, ওরা হচ্ছে ফান্ডিংও করবে প্লাস ট্রেনিংও করাবে। আচ্ছা আচ্ছা, আপনারা যারা আমার আজকের এই অনুষ্ঠানটা স্মৃতি রিমঝিমের এই পর্বটা যারা দেখছেন, আমার মনে হয় আপনারা যারা এই ধরনের উদ্যোগ নিতে চান, বড় বড় উদ্যোগ, যাদের আসলে ইনোভেটিভ আইডিয়া আছে, নতুন নতুন কিছু ইনোভেশন করতে চান, আমার মনে হয় আপনারা এই ধরনের কর্মশালাগুলো যদি বছরব্যাপী যদি হয়, যদিও হয় এগুলো আপনারা যদি করেন, আমার মনে হয় যে ইন ফিউচারে খুব ভালো সুবিধা পেতে পারবেন। একটু খোঁজ রাখতে হ্যাঁ, একটু খোঁজ রাখতে হবে, খুব ভালো বলেছো। আচ্ছা, তোমার মানে এই প্রশিক্ষণগুলো তুমি যখন প্রথমে ওই যে এক্সিলেন্স কি বললে, ওই এক্সিলারেটিং বাংলাদেশ, এক্সিলারেটিং বাংলাদেশ। আচ্ছা, এক্সিলারেটিং বাংলাদেশ, এইটা যখন করো, মানে তুমি এটা কিভাবে জানলে যে আমি এটা করলে এই হবে বা এরকম কিছু? এইটা অ্যাকচুয়ালি আমি বিয়াতে ট্রেনিং করেছি। বিয়াও হচ্ছে ইয়াং যারা স্টার্টআপ আছে তাদের নিয়ে কাজ করে, তো ওদের থেকে কয়েকটা ট্রেনিং আমি করেছি। আচ্ছা। ওদের ফেসবুক পেজে এবং ইনবক্সে আমাকে নক করা হয়েছিল, তখন আমাদের আইসিটি টাওয়ারে ক্লাসটা হবে। আচ্ছা। তো ফার্স্ট ক্লাস আইসিটি টাওয়ারে হবে, আচ্ছা এটা তো করতে হবে। তারপর ফিল আপ করলাম। আমরা আমাদের যিনি ছিলেন, মেন্টর ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম আইসিটিতে যেতে গেলে তো আমাদের পারমিশন লাগবে, পাঞ্চ করতে হবে, তো সেটা কি হবে? উনি বলল আপনারা আসেন তারপর দেখেন। তো আমাদেরকে খুব সাদরে অভ্যর্থনা জানানো আচ্ছা, হয়েছে। আচ্ছা। এবং ওই 2টা বছর আমরা ট্রেনিং এর পারপাজে অনেক ভালো ভালো দেশি বিদেশি অনেক মেন্টর পেয়েছি, আচ্ছা। যারা আমাদেরকে অনলাইন অফলাইন শিখিয়েছেন। এবং লাস্ট ফিনিশিং যেটা ছিল সেটা হচ্ছে বুট ক্যাম্প, রেসিডেন্সিয়াল বুট ক্যাম্প। আচ্ছা আচ্ছা, তো বাহ। সেটাতে প্রথম আমরা গিয়েছি সারা রিসর্টে। তো ওইখানে আমরা থাকলাম সারাদিন, পিচ তৈরি করলাম, সেগুলো রিহার্সেল করলাম। এত সব বড় বড় ইনভেস্টরদের সামনে পিচগুলো প্রেজেন্ট করতে হইলো। বাহ। পুরো বিষয়টা খুব সুন্দর ছিল, জার্নিটা চমৎকার আচ্ছা ছিল। আচ্ছা, চমৎকার। মানে আমাদের স্মৃতি রিমঝিম আজকের অতিথি, তিনি কিন্তু অনেক বড় বড় বিগ বাজেটের এবং বিভিন্ন দেশীয় অনেক মেন্টরদের সঙ্গে কাজ করে আসছেন। সো তার কিন্তু অভিজ্ঞতার ভান্ডার অনেক অনেক সমৃদ্ধ। আচ্ছা, এবার একটু বলো যে নতুন উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কতটা জরুরি? নতুন উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণটা খুব বেশি জরুরি, এই জন্যই যে আমরা অনেকেই হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে বা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসছি, কিন্তু অনেকেই জাস্ট প্রয়োজনে এসছি, কেউ কাউকে দেখে এসছি, অথবা আমার একটা স্কিল আছে, আমি ওই স্কিলটা নিয়ে অনেক দূর আগাতে পারবো, কিন্তু সেই জায়গাটায় আমাকে হচ্ছে, যেমন ধরো নাবিক ছাড়া একটা জাহাজ একটা ডেস্টিনেশনে পৌঁছাইতে তার যতটা সময় লাগবে, একটা ট্রেনিং করা মেয়ের ততটা লাগবে না, কারণ তার সামনে একটা ম্যাপ আছে, যে সেই ম্যাপটা ধরে শর্টকাটে আগাতে পারবে। এবং ট্রেনিংগুলি যেটা করে, তুমি যা আছো তার চেয়ে তোমাকে পলিশ করে, তোমাকে বিজনেস ব্যাপারগুলিতে তোমাকে হচ্ছে সবকিছু শেখায়, যেটা আমরা শিখে আসি না। আমরা জাস্ট আমাদের স্কিলটা নিয়েই আসি, কিন্তু ওই স্কিলটাকে আমার মানুষের সামনে কিভাবে প্রেজেন্টেবল করতে হবে, কিভাবে আই ক্যাচ করতে হবে, কিভাবে প্রফিটেবল করতে হবে, সেইটার জন্য ট্রেনিং জরুরি। চমৎকার কথাগুলো শুনলেন। আমার মনে হয় যে এই পর্বটা সর্বাধিক জনপ্রিয় হবে, কারণ এখান থেকে আসলে শেখার অনেক কিছু আছে। আপনারা, আমি সুন্দর করে কিন্তু বলেছে যে আপনার হয়তো একটা স্কিল খুব ভালো আছে এবং আপনার বিশ্বাস যে আপনি এটা দিয়ে এগোতে পারবেন, কিন্তু পলিশিংয়ের একটা ব্যাপার আছে, একটা গন্তব্যে পৌঁছানোর একটা ব্যাপার থাকে। একটা নৌকায় যেমন একটা মাঝি থাকে, আসলে একটা মাঝির পরামর্শ নিতেই হয়। তো আমার মনে হয় যে আমরা তো আসলে সব কিছু শিখে পড়ে আসি না, আমার মনে হয় যে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আচ্ছা, এবং শিক্ষার কোনো শেষ নেই। হ্যাঁ, রাইট। দোলনা থেকে কবর পর্যন্ত মানুষকে শিখতেই হবে। চমৎকার বলেছে। তার মানে হচ্ছে স্মৃতি রিমঝিম কিন্তু প্রচুর পড়ে, প্রচুর জানে, মাশাল্লাহ। আমাদের বন্ধু মহলে আসলে ওকে আমরা খুব বেশি প্রায়োরিটি দিই, কারণ ও অনেক কিছু জানে। আচ্ছা, এবার একটু জানতে চাই রিমঝিম, যে তুমি যখন শুরু করো তোমার আসলে মূলধন কেমন ছিল, এটা একটু বলো। এটা আরো সারপ্রাইজিং ব্যাপার, সেটা হচ্ছে অনেকের মূলধন নিয়ে নামে, আমরা সেটা করিনি। আমরা হচ্ছে প্রথম আমরা যে কাজটা করছি সেই কাজ রিলেটেড লোকজন খুঁজে বের করেছি,
তো প্রথম দিকে আমরা ডিজাইন করা বেশ কিছু ছবি টবি নিয়ে ফেসবুকে পেজ খুললাম, খুলে টুলে ওগুলা অ্যাড দিলাম। দেওয়ার পরে অর্ডার আসছে, আমাদের ফার্স্ট অর্ডার ছিল 8,000 টাকার। তো অর্ডারটা যখন পেয়েছি তখন অ্যাকচুয়ালি আমরা টাকাটা দিয়েছি, দিয়ে ওই 8,000 টাকা দিয়ে কাজটা করে ওখান থেকে আমরা 15,000 টাকা প্রফিট করে বের হয়ে গেছি। তো মানে 8,000 টাকা ইনভেস্ট করে 15,000 টাকা প্রফিট করেছো? হ্যাঁ, মানে আপনার চিন্তা করেছেন 8,000 টাকা ইনভেস্ট এবং 15,000 টাকা প্রফিট, মাশাআল্লাহ। আমাদের এটার একটা ব্যাপার আছে, এখানে হচ্ছে আমরা নিশ মার্কেটিং এ আছি। আচ্ছা। যেমন ধরো সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল, তুমি সবকিছু পাচ্ছ। আমাদের ডিজাইনটায় আমরা যেটা দাম ফিক্স করব সেটাই দিতে। আর ব্লক, তারপর হ্যান্ড পেইন্ট, এই জাতীয় কাজগুলি সাধারণত পছন্দ করে একটু আপার লেভেল, একটু ডিফারেন্ট ইনোভেশন যারা চান, এই টাইপের ক্লায়েন্ট। তো ওনাদের কাছে টাকার ম্যাটার না, ওনাদের কাছে ম্যাটার হচ্ছে যেটা চাচ্ছে আমরা কাস্টমাইজ করে দিচ্ছি। যে না, আমার এই ডিজাইনটা, এই ব্লকটা না, এই জায়গাটা এই কালার হবে, একদম মনের মতো। তুমি যদি চাও যে এই পুরো রুমটা ঠিক তোমার মতো হবে, আচ্ছা আচ্ছা, তুমি যা যা চাচ্ছ পুরোটা কাস্টমাইজ করা যায়। তো ওই জায়গাগুলিতে একটু ইনকাম করার জায়গা থাকে। দারুণ বলেছে। তো আপনারা যারা আপুরা ব্লক বাটিক নিয়ে কাজ করছেন, আমার মনে হয় আপনারা যদি এরকম কাস্টমাইজ করে দিতে পারেন তাহলে কিন্তু হচ্ছে প্রফিট করার একটা দারুণ সুযোগ পাবেন, বেশ ভালো প্রফিট করতে পারবেন। তো আজই কাজে নেমে যেতে পারেন। এবং আমি আরেকটা কথা বলবো যে স্মৃতি রিমঝিম কিন্তু সুন্দর একটা কথা বলেছেন, তাদের কিন্তু মূলধন ছিলই না, তারা কিন্তু অর্ডার পাওয়ার পরে মূলধন দিয়ে কাজ করেছে এবং তাও সামান্য ছিল 8,000 টাকা। তো আপনারা যারা ভাবেন যে আমাদের তো মূলধন নেই, কেমন করে কাজ করব, তাদের জন্য স্মৃতি রিমঝিম একটা আদর্শ হতে পারে। আপনারা মনোযোগ দিয়ে আপনাদের শুধু কি বলে, আপনারা যেটাই পারদর্শী সেটা নিয়ে নেমে পড়ুন না। আপনি যদি ভালো ছবি আঁকেন, কিছু ছবি এঁকে পোস্ট করুন, দেখবেন কিছু না কিছু অর্ডার পাবেন, বসে থাকা যাবে না। হ্যাঁ রিমঝিম, এবার একটু বলো যে তুমি এই যে সংসার দেখছো, বাচ্চা দেখছো, তারপরে হচ্ছে এই যে তোমার নিজের যে আবহ শৈলী সেটাকেও দেখছো এবং এটার জন্য বিভিন্ন কর্মশালাও তুমি করছো এবং অনেক বছর ব্যাপীও। তো এগুলো কিভাবে মেনটেন করো? অ্যাকচুয়ালি এখানে হচ্ছে যে আমার বাচ্চারা এখন আগের চেয়ে একটু বড় হয়েছে, ওদের কিছুটা দায়িত্ব ওরা নিজেরাই নিতে পারছে। আর আমার হাজবেন্ড বেশ সাপোর্টিভ, আমার অনেক ক্ষেত্রে উনি অনেক হেল্প করেছে মাশাআল্লাহ, আর করছেও। আর আরেকটা ব্যাপার হচ্ছে পার্টনার থাকলে যেটা হয় যে আমি একটা সময় খুব বিজি হয়ে গেলাম, তখন আমি আমার পার্টনারকে বলছি যে এই সময়টা আমি দিতে পারছি না, এখন তুমি একটু সময় দাও। আবার ও যখন বিজি হয়ে পড়ছে তখন ওর দায়িত্বটা আমি নিচ্ছি, আমি তখন বেশি প্রেশার নিচ্ছি। তো ফ্যামিলি বোঝে যে আমি একটা কিছু করছি, তো আমাকে সাপোর্ট করছে, তো সমস্যা হচ্ছে না। চমৎকার। এই একটা ব্যাপার দেখলাম যে রিমঝিমের সর্বক্ষেত্রে কিন্তু পজিটিভ কিছু পাওয়াই গেছে, কারণ তার হাজবেন্ড এবং ফ্যামিলি খুব বেশি সাপোর্টিভ। তো আমি একটু বলবো যে আপনারা যারা আমাদের ভাইয়ারা আছেন বা অনেক ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি, বাবা মা, ভাই বোন, দেবর ননদ এবং হাজবেন্ড, সবার উপরে হাজবেন্ড, আপনারা যারা আছেন, আপনারা প্লিজ আপনার সঙ্গী নারীর যে উদ্যোগ নিয়েছে, যে কাজ করছে, তাকে একটু সহযোগিতা করুন। তাহলে আজকে কিন্তু তিনি একটা জায়গায় পৌঁছে যাবেন যেখান থেকে আপনাদের সবাইকে হয়তো ফিনান্সিয়ালি সাপোর্টও করতে পারবে এবং আপনারা হয়তো সে কাজ করছে সেটা বলতে পেরেও আপনারা গর্ববোধ করবেন। তাই আপনারা হচ্ছে প্লিজ আপনারা সবাই ভাইয়াদের সবাইকে বলবো, বা যারা শ্বশুর শাশুড়ি এরকম আছেন তারা আপনারা একটু সহযোগিতা করবেন। রিমঝিম, এবার একটু বলো যে আমাদের প্রত্যেকের জীবনে প্রতিবন্ধকতা থাকে, সেখানে নারীদের তো আর একটু বেশি। তো তোমার জীবনের প্রতিবন্ধকতা কি ছিল এবং সেটা কিভাবে তুমি ওভারকাম করেছো? হ্যাঁ, প্রতিবন্ধকতা বলতে ফ্যামিলিতে আমার একটা বাধা দেয় নাই, আমার শ্বশুর বাড়ি খুব প্রোগ্রেসিভ। আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার নিজের কাছে কিছু একটা মনে হচ্ছে যে অনেকদিন ফ্যামিলির সাথে এত টাচ ছিলাম, অনেকটা সময় যখন বাইরে দিতে হচ্ছে তখন আমার বাচ্চার জন্য খুব খারাপ লাগতো। আর আরেকটা ব্যাপার হতো যে আমাদের যে কাজগুলি এটা কারখানায় করে নিতে হয়, তো ওখানে যারা কারিগর আছে ওরা যেটা করে, একটা পুরুষ মানুষ গেলে তাকে যেভাবে হেল্প করে, তাকে যতটা ভয় পায়, আমরা মেয়েরা তো আফা আচ্ছা ম্যাডাম করে নিয়েন। আর আরেকটা জিনিস হয় খুবই নেগেটিভ, সেটা হচ্ছে সবাই ভাবে যে মেয়ে মানুষ আসছে 2 দিন শখের বসে করবে, তারপর মিলায় যাবে, 2 দিন দেখা দেখি করে ছেড়ে দিবে। বাট আমরা যে আমাদের ব্যাপারে কতটা প্যাশনেট আর কতটা সিরিয়াস, এটা আমাদের বোঝাতে অনেক সময় লেগেছে। যখন অর্ডারগুলি বড় আসতে শুরু করলো
তখন তাদের মেন্টালিটি চেঞ্জ হলো যে না এরা আসলে কিছু একটা করতে এসছে এবং করে বের হবে। তো এটা চমৎকার। খুব ভালো হয়েছিল। এটা সত্যি বলেছো যে এটা আমি অনেকের ক্ষেত্রে দেখেছি, ইভেন আমার ক্ষেত্রে আমি দেখেছি যে কর্মচারীরা আসলে ছেলেদের যেভাবে ট্রিট করে, যেভাবে ভয় পায়, বা ছেলেরা ওদের সাথে যেভাবে ডিল করে, আমরা যতই হার্ড হওয়ার স্ট্রিক্ট হওয়ার চেষ্টা করি, হয় না, ওরা ভয় পায় না কেন জানি। মানে এটা হতে পারে আমাদের পুরুষতান্ত্রিক সমাজের কারণে, হয়তো বা হতে পারে যে প্রত্যেকেই চায়, যার যার অবস্থা থেকে প্রত্যেকেই চায় যে নারীকে দাবিয়ে রাখতে, কিন্তু না, এই ধারণা আসলে অনেক আগেই ভুল প্রমাণিত হয়েছে। নারীদের আসলে দাবিয়ে রাখা যায় না। যদি কোনো নারী ইচ্ছা করে, তার যদি মনোবল অনেক স্ট্রং থাকে, তাকে আপনি কখনোই আটকে রাখতে পারবেন না। চমৎকার। আচ্ছা, এবার একটু বলো, এবার একটু ভিন্ন দিকে চলে যাই। হ্যাঁ, অনুষ্ঠানের শেষের দিকে তো একটু ভিন্ন দিকে চলে যাই, যে সেটা হচ্ছে যে আমাদের মানে আমরা জানি তুমি খুব ভালো কথা বলো, খুব ভালো কবিতাও বলো, তো একটু কবিতা পাঠ করে যদি একটু শোনাতে 2-4 লাইন। আচ্ছা, আমি একটু হ্যাঁ বলছি। অনেকদিন কবিতাটা পড়া হ্যাঁ, হয় না, ওটা আমরা তো জানি, practice কারোই, নাই, আমি হ্যাঁ। জাস্ট একটু চেষ্টা করব। ওকে। আচ্ছা, কবিতার নাম হচ্ছে স্বাধীনতা তুমি। আমি আজকে এই টপিকটা বেছে নিয়েছি কারণ মেয়েদের জন্য স্বাধীনতাটা খুব জরুরি। বাহ। তো আমি আমার দেশের স্বাধীনতা নিয়ে বলি আজকে। আচ্ছা। লিখেছেন শামসুর রহমান। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি, কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাপরি দোলানো মহান সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি, শহীদ মিনারে অমর 21 গাথা। স্বাধীনতা তুমি, ফসলের মাঠে কৃষকের হাসি। আহ, চমৎকার। একটু নার্ভাস হয়ে গিয়েছে, কারণ আসলে তো উদ্যোক্তার গল্প আসলে এরকম হয় না। আমি আসলে ইনস্ট্যান্ট বলেছি, এই কারণে সবাই একটু নার্ভাস হয়ে যায়। সো এটাকে আপনারা জাজমেন্ট করবেন না, আশা করি। অ্যাকচুয়ালি গতকাল রাতে ম্যাচ হেরে যাওয়াতে কষ্টে ছিলাম, ঘুম ঠিক মতো হয় নাই। তো রাইট, আমরা সবাই আশা হতো। তবে যথার্থই হয়েছে, কারণ ওরা স্পেন খুব ভালো খেলেছে আসলে। তো আমার মনে হয় যারা ভালো, হ্যাঁ হ্যাঁ সেটাই, হ্যাঁ ইমোশনটা, কিন্তু আমার কাছে মনে হয় যে যারা ভালো করে তাদের আসলে পুরস্কার, হ্যাঁ রাইট। কিন্তু আমরা যারা আগে থেকে যে পছন্দ করি, একটু আশাহত হবো, এটাই স্বাভাবিক। আর প্রিয় কাউকে কান্না করতে দেখলে আরে আসলে মেসির কান্না পুরো একদম তোলপাড় হয়ে গেছে। স্মৃতি একদম শেষের দিকে, এবার একটু বলো যে আমাদের ঝটপটেগুলো, ঝটপটে হচ্ছে যে অনেক সময় হচ্ছে অনেকে কমপ্লেইন করে যে ব্লকের ড্রেসের রং উঠে গেছে, সেক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? আমাদের একটা হচ্ছে কালার গ্যারান্টিড, রং টং ওঠে না, তারপরেও আমরা বলি যে যদি রং ওঠে ব্যাক করতে পারবে, সেই অপশনটা। আচ্ছা, না আমি এই পর্যন্ত ব্যাক হয় নাই। আমাদের প্রোডাক্ট তো দেশের বাইরেও যায়, আমাদের দেশে তো ওয়াশিং মেশিনে জাস্ট ধোয়া হয়, ওদের ওয়াশিং মেশিন ধুয়ে আবার শুকিয়ে বের হয় একদম। তো ওদেরকে পর্যন্ত আমরা রিভিউ নিয়েছি, বলেছে যে না, ওয়াশিং মেশিনে দেওয়ার পরেও তাদের কালার যায় নাই। এবং আমাদের হচ্ছে রিপিট কাস্টমারটা বেশি, কারণ হচ্ছে যে আমাদের থেকে নিয়ে যারা স্যাটিসফাইড তারাই কিন্তু আবার অন্যদেরকে রেফার করছে, আর যারা নিচ্ছে তারা আমাদের কাছে থেকে যাচ্ছে, মানে রিটেইন করা হচ্ছে, আমরা রিটেইন করতে পারছি। চমৎকার। কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে এটা অনেক সময় অনেকের ওঠে, তো এটা থেকে প্রতিকারের উপায় কি আসলে? এটা অ্যাকচুয়ালি যারা রংটা মেশাচ্ছেন তাদের যথেষ্ট নলেজ থাকতে হবে, আর কিছু সতর্কতা আছে, সেটা হচ্ছে যে কড়া রোদে দেয়া যাবে না, একটু উল্টা করে রোদে শুকাতে হবে। আর হচ্ছে কাপড়গুলি যখন ধোয়া হবে তখন কড়া ডিটারজেন্ট দিয়ে খুব বেশি ইয়ে করার দরকার নেই, রাব করা যাবে না, নরমাল ডিটারজেন্ট হালকা ইয়েতে ধুলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, চমৎকার। হচ্ছে উল্টা করে মেলতে হবে। চমৎকার। এই বিষয়টা যারা জানতেন না, আমার মনে হয় আপনারা জেনে নিয়েছেন। আমাদের শেষ প্রশ্ন স্মৃতি রিমঝিমের জন্য, সেটা হচ্ছে বর্তমানে স্মৃতি রিমঝিম যে অবস্থানে আছে, আগামী 5 বছর পর স্মৃতি রিমঝিমকে আসলে কোন জায়গায় দেখতে চাও? আচ্ছা, আগামী 5 বছর পর আশা করি যদি গভর্নমেন্ট ফান্ডিংটা ঠিক মতো পাই, তাহলে আমার একটা নিজের কারখানা থাকবে, এবং সেখানে আমি সুবিধা বঞ্চিত যে নারীরা আছেন তাদেরকে, সুবিধা বঞ্চিত কিশোর যারা পড়াশোনা করতে পারেন নাই, তাদের কোথাও কাজের সুযোগ নাই, এদেরকে আমি ব্লগ বাটিক শেখাবো এবং এদেরকে দিয়ে আমি কাজটা করাবো। আচ্ছা, চমৎকার। একটা শোরুম যেহেতু আমি
শেয়ারিং এ আছি, এরপরে আমার টার্গেট থাকবে যে আমার নিজের একটা শোরুম থাকবে। আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার। এতটুকু আশা আমরা স্মৃতি রিমঝিমের জন্য শুভকামনা করতেই পারি, কারণ মানুষটা কিন্তু দেখেন খুব সুন্দর একটা আশা করেছে যে সমাজের কিছু সুবিধা বঞ্চিত নারী এবং কিশোর যারা আছেন, যারা পড়ালেখা টাকার অভাবে পড়ালেখা করতে পারছেন এবং যাদেরকে বাউন্ডুলে বলে অনেকেই কাজে নিচ্ছেন না, সেই সমস্ত মানুষদের নিয়ে তার কারখানায় শিখিয়ে পড়িয়ে, মানে হচ্ছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে এরপরে হচ্ছে তার কারখানায় রাখতে চাচ্ছেন, কাজ করাতে চাচ্ছেন এবং তার একটা নিজস্ব আউটলেট হোক। তো এই সামান্য চাওয়ার জন্য আল্লাহ তাআলা নিশ্চয়ই কবুল করবেন এবং আমরা এই শুভকামনা রাখতেই পারি। রিমঝিম, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসেছো, তোমার মূল্যবান সময় দিয়েছো, কৃতজ্ঞতা। তোমাকে অনেক ধন্যবাদ, আমাকে ডেকেছো এবং এতক্ষণ পর্যন্ত আমার কথা শুনেছো। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প, এই অনুষ্ঠানটি, এই পর্বটি, স্মৃতি রিমঝিমের এই পর্বটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান, আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা।